আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই পর্বে নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলার জীবনী থেকে বহুল তথ্যাদি নিয়ে আমরা এই পর্বটি সাজিয়েছি, তাই সকলকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। নবাব সিরাজের বিশ্বস্ত সেনাপতি মীর জাফর রায়দুর্লভ এবং তারই খালা ঘসেটি বেগমের বিশ্বাসঘাতকতার কারণে 23শে জুন 1757 সালে পলাশীর প্রান্তরে ইংরেজদের কাছে যুদ্ধে পরাজিত হন নবাব। এরই মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। শুরু হয় ইংরেজ শাসন, যা প্রায় 200 বছর স্থায়ী হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলার জন্ম ও বংশ পরিচয়। নবাব সিরাজউদ্দৌলার জন্ম 1733 সালে। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার নবাব আলীবর্দী খানের নাতি। আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না, তার ছিল 3 কন্যা। 3 কন্যাকেই তিনি নিজের বড় ভাই হাজী আহমদ এর 3 পুত্র নওয়াজিশ মোহাম্মদের সাথে, বড় মেয়ে ঘসেটি বেগমের, সাইয়েদ আহমদের সাথে মেজ মেয়ে শাহ বেগম এবং জয়নুদ্দিন আহমদের সাথে ছোট মেয়ে আমেনা বেগমের বিয়ে দেন। আমেনা বেগমের 2 পুত্র ও 1 কন্যা ছিল। পুত্ররা হলেন মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা এবং মির্জা মেহেদী। আলীবর্দী খাঁ যখন পাটনার শাসনভার লাভ করেন, তখন তার 3য় কন্যা আমেনা বেগমের গর্ভে সিরাজ আজকের গল্পের আমরা যাকে নিয়ে সাজিয়েছি। এ কারণে তিনি সিরাজের জন্মকে সৌভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচনা করে আনন্দের আতিশয্যে নবজাতককে নাতি হিসেবে গ্রহণ করেন। সিরাজ তার নানার কাছে ছিল খুবই আদরের। যেহেতু তার কোনো পুত্র সন্তান ছিল না, তিনি মাতামহের স্নেহ ভালোবাসায় বড় হতে থাকেন। সিরাজউদ্দৌলার জন্ম তারিখ বা সাল নিয়ে ইতিহাসে মতপার্থক্য রয়েছে। নবাব সিরাজউদ্দৌলার রাজ্যাভিষেক। 1746 সালে আলীবর্দী খান মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে গেলে কিশোর সিরাজ তার সাথী হন। আলীবর্দী সিরাজউদ্দৌলাকে বালক বয়সী পাটনার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। তার বয়স অল্প ছিল বলে রাজা জানকারিমকে রাজপ্রতিনিধি নিযুক্ত করা হয়, কিন্তু বিষয়টি সিরাজউদ্দৌলাকে সন্তুষ্ট করতে পারেনি। তাই তিনি একদিন গোপনে কয়েকজন বিশ্বস্ত অনুচরকে নিয়ে ভ্রমণের নাম করে স্ত্রী লুৎফুন্নেসাকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ থেকে বের হয়ে পড়েন। তিনি সোজা পাটনা গিয়ে উপস্থিত হন এবং জানকারিমকে তার শাসনের ভার ছেড়ে দেওয়ার আদেশ দেন, কিন্তু নবাবের বিনা অনুমতিতে জানকারিম তার শাসনভার ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। দুর্গের দ্বার বন্ধ করে বৃদ্ধ নবাবের কাছে বিস্তারিত তথ্য জানিয়ে দূত পাঠান। অন্যদিকে জানকারিমের আচরণ ভীষণ ক্ষুব্ধ হয়ে সিরাজউদ্দৌলা দুর্গ আক্রমণ করেন। উভয় পক্ষে লড়াই হয়ে গেলে হতাহতের ঘটনাও ঘটে। ঘটনার সংবাদ পেয়ে আলীবর্দী খাঁ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। সেদিনই আলীবর্দী খাঁ দুর্গের অভ্যন্তরস্থ দরবারে স্নেহভাজন দরিদ্রকে পাশে বসিয়ে ঘোষণা দেন, আমার পরে সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যার মসনদে আরোহণ করবে। এরপরে সিরাজের নানা আলীবর্দী খাঁ 1756 সালের 10 এপ্রিল মৃত্যুবরণ করলে সিরাজউদ্দৌলা নবাবের আসনে পরিপূর্ণভাবে গ্রহণ করেন। নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের সাথে ঐতিহাসিক পলাশীর যুদ্ধ। 1757 সালের 12 জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দননগরের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়। সেখানে দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা 13 জুন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা শুরু করে। কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি, কাটোয়ার দুর্গ, অগ্রদ্বীপ ও পলাশীতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের পথ রোধ করল না। নবাব বুঝতে পারলেন সেনাপতিরাও এই ষড়যন্ত্রে সামিল। বিদ্রোহের আভাস পেয়ে সিরাজ মীর জাফরকে বন্দি করার চিন্তা বাদ দিলেন। তিনি মীর জাফরকে ক্ষমা করে
তাকে শপথ নিতে বললেন। মীর জাফর পবিত্র কোরআন স্পর্শ করে অঙ্গীকার করলেন যে তিনি শরীরের এক বিন্দু রক্ত থাকতেও বাংলার স্বাধীনতাকে ক্ষুণ্ণ হতে দেবেন না। গৃহবিবাদের মীমাংসা করে তিনি রায়দুর্লভ, ইয়ার লতিফ খান, মীর জাফর, মীর মদন, মোহনলাল ও ফরাসি সেনাপতি সারফ্রেকে সৈন্য চালানোর দায়িত্ব দিয়ে তাদের সঙ্গে যুদ্ধযাত্রা শুরু করেন। 23 জুন সকাল থেকেই পলাশীর প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হলো। ইংরেজরা লক্ষ্যবাগ নামক আমবাগানে সৈন্য সমাবেশ করল। বেলা 8টার সময় হঠাৎ করেই মীর মদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন। তার প্রবল আক্রমণে টিকতে না পেরে ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন। মীর মদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু মীর জাফর, ইয়ার লতিফ, রায়দুর্লভ যেখানে সৈন্য সমাবেশ করেছিলেন সেখানেই নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়েছিলেন। তাদের সামান্য সহায়তা পেলেও হয়তো মীর মদন ওই দিন ইংরেজদের পরাজয় বরণ করাতে বাধ্য করতে পারতেন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে সিরাজউদ্দৌলার গোলাবারুদ ভিজে যায়। তবুও সাহসী মীর মদন ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে লাগলেন। কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে সাহসী ও বিশ্বস্ত মীর মদন মৃত্যুবরণ করেন। মীর মদনের পতনের পরেও নবাবের অন্যতম বিশ্বস্ত সেনাপতি মোহনলাল যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। তিনি যুদ্ধবিরতির বিরুদ্ধে গিয়ে ইংরেজ বাহিনীকে আক্রমণের পক্ষপাতী ছিলেন, কিন্তু মীর জাফর আবারও বিশ্বাসঘাতকতা করে তার সৈন্যবাহিনীকে শিবিরে ফেরার নির্দেশ দেন। এই সুযোগ নিয়ে ইংরেজরা নবাবকে আক্রমণ করে। যুদ্ধ বিকেল 5টায় শেষ হয় এবং নবাবের ছাউনি ইংরেজদের অধিকারে আসে। ইংরেজদের পক্ষে 7 জন ইউরোপিয়ান এবং 16 জন দেশীয় সৈন্য নিহত হয়। তখন কোনো উপায় না দেখে সিরাজউদ্দৌলা রাজধানী রক্ষা করার জন্য 2000 সৈন্য নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রাজধানী রক্ষা করার জন্য কেউ তাকে সাহায্য করেনি। সিরাজউদ্দৌলা তার সহধর্মিণী লুৎফুন্নেসা ও ভৃত্য গোলাম হোসেনকে নিয়ে রাজধানী থেকে বের হয়ে স্থলপথে ভগবানগোলায় পৌঁছে যান এবং সেখান থেকে নৌকাযোগে পদ্মা ও মহানন্দার মধ্য দিয়ে উত্তর দিক অভিমুখে যাত্রা করেন। তার আশা ছিল পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারলে ফরাসি সৈনিক মসিয়ে নাস এর সহায়তা পাটনা পর্যন্ত গিয়ে রামনারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে ফরাসি বাহিনীর সহায়তায় বাংলাকে রক্ষা করবেন। নবাব সিরাজউদ্দৌলার বন্দিত্ব জীবন এবং মৃত্যু। মীর জাফর রাজধানীতে পৌঁছে নবাবকে খুঁজে না পেয়ে চারদিকে লোক পাঠালেন এবং অর্থ পুরস্কার ঘোষণা করলেন। যিনি নবাবকে ধরিয়ে দিবেন তাকে অর্থ পুরস্কার দেওয়া হবে। 1757 সালের 3 জুলাই সিরাজউদ্দৌলা মহানন্দা নদীর স্রোত অতিক্রম করে এলেও তাতে জোয়ার ভাটার ফলে হঠাৎ করে পানি কমে যাওয়ায় নাজিমপুরের মোহনায় এসে তার নৌকা চরে আটকে যায়। তিনি নৌকা থেকে নেমে খাবার সংগ্রহের জন্য একটি মসজিদের নিকটবর্তী বাজারে আসেন। সেখানে কিছু লোক তাকে চিনে ফেলে অর্থের লোভে মীর জাফরের সৈন্যবাহিনীকে খবর দেয়। এই সম্পর্কে ভিন্ন আরও একটি মত আছে যে এক ফকির এখানে নবাবকে দেখে চিনে ফেলে। ওই ফকির ইতোপূর্বে নবাব কর্তৃক শাস্তিপ্রাপ্ত হয়ে তার এক কান হারিয়েছিল। সেই ফকির নবাবের খবর জানিয়ে দেয়। সৈন্যরা এসে সিরাজকে বন্দি করে রাজধানী মুর্শিদাবাদে পাঠিয়ে দেয়। বন্দি হবার সময় নবাবের সাথে ছিলেন তার স্ত্রী লুৎফা বেগম এবং 4 বছর বয়সী কন্যা উম্মে জহুরা। এর পরের দিন 4 জুলাই মীর জাফরের আদেশে তার পুত্র মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদী বেগ নামের এক ঘাতক সিরাজউদ্দৌলাকে হত্যা করে। কথিত আছে সিরাজের মৃত্যুর পর তার মৃতদেহ হাতির পিঠে চড়িয়ে সারা শহর ঘোরানো হয়। মুর্শিদাবাদের খোশবাগে নবাব আলীবর্দী খানের কবরের কাছে তাকে কবর দেওয়া হয়। নবাব সিরাজউদ্দৌলার চরিত্র। সিরাজ মীর জাফরের চেয়ে অনেক বেশি ভাগ্যবান। তিনি মীর জাফরের চেয়ে অবশ্যই কম নিন্দনীয়। সিরাজের যাই দোষ গুণ থাকুক না কেন, তিনি প্রভুর প্রতি বিশ্বাসন্তা নন।
তিনি দেশকে বিক্রি করে দেননি। অধিকন্তু ৯ ফেব্রুয়ারি ও ২৩ জুনের মাঝখানকার ঘটনাগুলোর বিচারে কোনো নিরপেক্ষ ইংরেজ অস্বীকার করতে পারবেন না যে সম্মানের মানদণ্ডে ক্লাইভের অপেক্ষা সিরাজের নাম অনেক উঁচুতে। সেই বিষাদন্ত নাটকের মুখ্য অভিনেতাদের মধ্যে একমাত্র তিনিই কাউকে প্রতারণার করার চেষ্টা করেনি। আজকের এই পর্ব যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে রাখুন যেন পরবর্তী সকল ভিডিও আপডেট পেতে পারেন। এরকমের আরও ভিডিও পেতে আমাদের কমেন্ট বক্সে জানান এবং লাইক করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।